এবার বলতে অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী বাবুর আলী। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনাকে ধন্যবাদ। আমাকে 5 মিনিট আপনার। আমাকে বিল নম্বর 11 of 2026, the West Bengal backward classes other than scheduled castes and scheduled tribes reservation of vacancies in services and posts amendment bill 2026 এর উপর বলতে দেওয়ার জন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আজ যে বিলের উপর আলোচনা করতে দাঁড়িয়েছি তা কেবল একটি প্রশাসনিক সংশোধনী নয়, এটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর মানুষের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি সংরক্ষণের বিরোধী নয়, আমি পিছিয়ে পড়া শ্রেণীর স্বার্থ রক্ষার বিরোধী নয়। সংবিধানের 15(4), 15(5) এবং 16(4) অনুচ্ছেদের মাধ্যমে সংবিধান প্রণেতারা রাষ্ট্রকে ক্ষমতা দিয়েছেন যাতে ঐতিহাসিকভাবে বঞ্চিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়গুলিকে বাস্তব সমতার স্তরে নিয়ে আসা যায়। অর্থাৎ সংরক্ষণের উদ্দেশ্য কেবল চাকরি দেওয়া নয়, রাষ্ট্রযন্ত্রের প্রতিনিধিত্ব, সামাজিক ন্যায় বিচার এবং সাংবিধানিক সমতা নিশ্চিত করা। এই কারণেই কোনো সংরক্ষণ নীতি বিচার করতে গেলে প্রথম প্রশ্ন হওয়া উচিত, যারা সবচেয়ে বেশি অনগ্রসর তারা কি এই নীতির মাধ্যমে উপকৃত হচ্ছেন না আরও পিছিয়ে পড়ছেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের মনে রাখতে হবে সংবিধান বলেছেন সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতার ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গের বহু পিছিয়ে পড়া ওবিসি গোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে প্রান্তিক পেশার সঙ্গে যুক্ত। তাঁতি, কসাই, নাপিত, মৎস্যজীবী, কারিগর, ক্ষুদ্র কৃষক, দিনমজুর, হস্তশিল্পী ও অন্যান্য ঐতিহ্যগত শ্রমনির্ভর পেশা। তাদের অনগ্রসরতা কোনো কল্পিত বিষয় নয়, এটি ইতিহাস, সমাজবিজ্ঞান এবং সরকারি নথিতে স্বীকৃত বাস্তবতা। অতএব এই বিলের মূল্যায়ন করতে হবে একটি মাত্র প্রশ্নের ভিত্তিতে, এটি কি প্রকৃত অনগ্রসর মানুষের সাংবিধানিক সুযোগকে আরও শক্তিশালী করছে নাকি তাদের প্রতিনিধিত্বকে আরও সংকুচিত করার আশঙ্কা তৈরি করছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, সরকার যদি সত্যি অনগ্রসর মানুষের কল্যাণে কাজ করতে চান তাহলে প্রথমে তাকে সরকারি তথ্যের সামনে দাঁড়াতে হবে। নীতি কখনো রাজনৈতিক বক্তব্যের উপর দাঁড়ায় না, নীতি দাঁড়ায় এভিডেন্স, ডাটা অ্যান্ড কনস্টিটিউশনাল মোরালিটির উপর। এই কারণে আমি প্রথমে ভারতের দুটি গুরুত্বপূর্ণ সরকারি কমিশনের কথা স্মরণ করাতে চাই। প্রথমটি হলো সাচার কমিটি। এই কমিটি গঠন করেছিলেন তৎকালীন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী। উদ্দেশ্য ছিল একটি, বিশেষ করে ভারতের মুসলিম সমাজের প্রকৃত সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক অবস্থার সরকারি মূল্যায়ন করা। কমিটি রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মুসলিমদের পিছিয়ে পড়া শুধুমাত্র আয়ের প্রশ্ন নয়, এটি শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক প্রতিনিধিত্ব, ব্যাংকিং পরিষেবা, আবাসন, স্বাস্থ্য এবং সামাজিক সুযোগ সব ক্ষেত্রেই বিদ্যমান। অর্থাৎ রাষ্ট্র নিজেই স্বীকার করেছে যে ভারতের মুসলিম সমাজের একটি বড় অংশ সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এরপর আসে রঙ্গনাথ মিশ্র কমিশন। এই কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল, বিশেষ করে আমি সকল গোষ্ঠীর কথাই বলছি, বিশেষ করে এখানে মুসলিম সমাজের মধ্যে যে সামাজিকভাবে অনগ্রসর জনগোষ্ঠী রয়েছে তাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কমিশন স্পষ্টভাবে বলেছিলেন সংরক্ষণের প্রশ্নে সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতাই হবে প্রধান ভিত্তি। এই সুপারিশ সংবিধানের মূল চেতনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আজ আমি সরকারকে একটি প্রশ্ন করতে চাই, যখন ভারতের দুটি গুরুত্বপূর্ণ সরকারি কমিশন বছরের পর বছর ধরে বলে এসেছেন যে এমন একটি গোষ্ঠী এখনো গভীরভাবে অনগ্রসর, তখন সরকার কোন নতুন সমাজ বৈজ্ঞানিক সমীক্ষার ভিত্তিতে এমন নীতি গ্রহণ করেছে যার ফলে বহু ওবিসি সম্প্রদায় তাদের দীর্ঘদিনের সংরক্ষণ সুবিধা হারানোর আশঙ্কার মুখে পড়েছে। সরকার কি কোনো নতুন সোশিও ইকোনমিক সার্ভে প্রকাশ করেছেন? সরকার কি দেখিয়েছেন যে যেসব গোষ্ঠী এতদিন অনগ্রসর হিসাবে স্বীকৃত ছিলেন তারা আজ আর অনগ্রসর নন? যদি সেই তথ্য না থাকে তাহলে এই পরিবর্তনের ভিত্তি কি? এমন বাস্তবতার মধ্যে যদি সংরক্ষণের পরিধি সংকুচিত হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই সব পরিবার যারা বহু কষ্টে প্রথম প্রজন্ম হিসাবে শিক্ষা ও সরকারি চাকরির দিকে এগোতে শুরু করেছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, সংবিধান আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়,
formal equality is not enough. Substantive equality is the constitutional goal. অর্থাৎ কেবল আইনের চোখে সবাইকে সমান বলা যথেষ্ট নয়। যারা শতাব্দীর পর শতাব্দী পিছিয়ে রয়েছে তাদের বাস্তবে সমান সুযোগ দেওয়াই সংবিধানের উদ্দেশ্য। এই কারণেই সংরক্ষণকে সুপ্রিম কোর্ট বারবার অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে ব্যাখ্যা করেছেন। সুতরাং এই বিলের মূল্যায়ন করতে হবে এই প্রশ্নে, এটি কি বাস্তবিক অর্থে সামাজিক ন্যায় বিচারকে শক্তিশালী করছে, নাকি ঐতিহাসিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকে আরো দুর্বল করার ঝুঁকি সৃষ্টি করছে? আপনার সময় শেষ হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর না দিয়ে কেবল প্রশাসনিক সংশোধনের কথা বলে সংবিধানের প্রকৃত উদ্দেশ্য পূরণ করা হবে না। তাই মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব বিষয়টি বিবেচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ বাবুর আলী।